लड़की ब्यूटीफुल कर गई। हेलो फ्रांस, मोदी जी, मोदी जी आपने प्रधान का इस्तीफा लिया, उसको बर्खास्त किया, उसी की खुशी में आज हम लोगों ने केक काटा। बहुत बहुत धन्यवाद फ्रांस। এরকম ক্লিপ যদি দেখাতে শুরু করি তো আমার ভিডিওই এন্ড হয়ে যাবে। মানে এতগুলো ক্লিপ অলরেডি ভাইরাল হতে লেগেছে। লজ্জা লাগছে, ভয়ঙ্কর লজ্জা লাগছে, ভীষণ লজ্জা লাগছে যে এদের জন্য সরকার স্যাক্রিফাইস করছে এত। এনাদের ডিম্যান্ড সরকার ফুলফিল করছে, এই ঝান্ডুদের। এরা নিজেদেরকে জেনারেশন জেড বলছে। আরে ভাই, জেনারেশন জেড তো আমিও, কিন্তু অ্যাটলিস্ট এটা আমার গর্ব যে নিট পরীক্ষার জন্য যে স্টুডেন্টরা, যে 21 জন স্টুডেন্টরা সুইসাইড করেছে, তাদের লাশের ওপর আমি ডান্স তো করিনি, এরা করছে। দিল্লির 5 স্টার হোটেল বুক হচ্ছে। দেশের কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী প্রাক্তন ধর্মেন্দ্র প্রধান, তিনি ইস্তফা দিয়েছেন বলে ওনারা কেক কাটছেন। দেশের প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, বলছেন হ্যালো ফ্রান্স। মানে কত বড় অন্যায় করেছে দেশের প্রধানমন্ত্রী তোমাদের মতো ঝান্ডুদের সাথে কমিউনিকেশন করে। এটা প্রমাণ করছেন যে আমরা তো কুকুর, কুকুরের পেটে তো ঘি হজম হয় না, ঘি হজম হয়নি, তাই এগুলো বেরোচ্ছে। এগুলো বেরোচ্ছে দিল্লিতে 5 স্টারে পার্টি করে বেরোচ্ছে, এগুলো নাচতে নাচতে বেরোচ্ছে, এগুলো দারু পার্টিতে বেরোচ্ছে, এটা কাবাব পার্টিতে বেরোচ্ছে। এরা নাকি জেনারেশন জি। ওয়াংচুক, সোনাম ওয়াংচুক, উনিও অবাক হয়েছেন, এখনো হসপিটালে ভর্তি, হসপিটাল থেকে বার্তা দিচ্ছেন এত উচ্ছৃঙ্খল ভালো নয়। মুখোশ খুলে গেল, এনাদের জন্য সরকার পিছোচ্ছে। আমার অবাক লাগছে ভেবে যে সরকার কি কমজোর? বিরোধী তো নিকম্মা জানি, সরকারও কি কমজোর? বুঝতে পারছে না এই কাদের জন্য স্যাক্রিফাইস। কপিল সিব্বলের মতো আইনজীবীর কথা আমি যখন কালকেই আপনাদের সামনে তুলেছিলাম, আজকে তো আপনারা বলবেন যে দিদি আপনার কপিল সিব্বলের প্রতি এত অ্যালার্জি কিসের। আমি বলছি, যেখানে আমাদের দেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল মিডিয়ারা খবর ছাপছে, দেশকে অপমান করছে, আমাদের ভারতকে অপমান করছে, তখন এই কপিল সিব্বল তালে তাল মিলিয়ে এই ককরোচদের সাথে কালকে আবারও প্রেস কনফারেন্স করে অ্যানাউন্স করছেন যে না, যে বা যারা ভাঙচুর করেছে, পুলিশকে মেরেছে, র্যাবকে মেরেছে, যে হোক না কেন, সে স্টুডেন্টই হোক বা না হোক, কারোর এগেনস্টে এফআইআর হবে না। তাহলে আমি তাকে রাষ্ট্রদ্রোহী বলবো না, দেশদ্রোহী বলবো না? যে তার গায়ে লাগছে না আমাদের দেশের পুলিশ মার খাচ্ছে, মাথা ফাটছে, হসপিটালে ভর্তি হচ্ছে, তার গায়ে লাগছে না যে র্যাবকে অপমান করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা হচ্ছে, তাহলে আমি কপিল সিব্বলকে বলবো না উনি রাষ্ট্রদ্রোহী? আমাদের রাজ্যের টাকা তো লুটেছেন, পশ্চিমবঙ্গের টাকা তো লুটেছেন, মমতা ব্যানার্জির মাধ্যমে কোটি কোটি টাকা খেয়েছেন। খেয়ে যদি 1 কোটি টাকা ককরোচ জনতা পার্টিকে দিতে হয়, তাহলে কোথায় সমস্যা? সমস্যা নেই তো, ভগবান তো পাওয়ার দিয়ে রেখেছে না, এমন উকিল হয়েছেন। মানে ভাবুন, আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলি। এই ব্যক্তি ককরোচ জনতা পার্টির হয়ে ডিম্যান্ড করছেন সরকারের কাছে যে কারোর বিরুদ্ধে এফআইআর হবে না। সরকার ঘাবড়ে গিয়ে সত্যি করেই বিহার আর আসামে অলরেডি এফআইআর উইথড্রল করা শুরু করে দিয়েছে। ভাগ্যিস পশ্চিমবঙ্গে এখনো ঢুকতে পারেনি, কারণ পশ্চিমবঙ্গের সরকার একটু কড়া হাতে রাস্তা ধরেছেন, কারণ এখানে তো গুন্ডাই ধরা পড়েছে, আপনারা জানেন। তো অলরেডি সরকার তড়িঘড়ি তুলতে লেগেছেন, তার মধ্যে আবার অ্যানাউন্স করে দিয়েছেন যে 1 কোটি টাকা দেবো আমি ককরোচ জনতা পার্টিদেরকে, যদি কোনো কারণে লিগালে ফেসে যায় তো টাকা দেবো। আর এই সেই কপিল সিব্বল যিনি আবারও বলেছেন যে উমর খালিদের কেন জামিন হচ্ছে না। উমর খালিদ আতঙ্কবাদী, যার প্রতি দরদ হচ্ছে কপিল সিব্বলের মতো আইনজীবীর, ওনার দরদ হচ্ছে, বলছেন কেন জামিন হচ্ছে না। যে উমর খালিদকে নিয়ে সুপ্রিম কোর্ট 14 বার মামলা পিছিয়েছে, শুনতেই যায়নি, শেষ পর্যন্ত মামলা ওখান থেকে উইথড্রল করে আবারও কপিল সিব্বল নিয়ে গেলেন ট্রায়াল কোর্টে। তো সেই উমর খালিদের সাপোর্টে বলছেন কেন জামিন হচ্ছে না। কে এই উমর খালিদ যে দিল্লি দাঙ্গাতে ভয়ঙ্কর কনস্পিরেসি করেছে, সব থেকে বৃহত্তর ষড়যন্ত্র করেছে উমর খালিদ। এবার আমি আপনাদেরকে জানাই উমর খালিদকে যে নারা লাগায় কাশ্মীর কি আজাদি তক জং রহেগি,
भारत की बर्बादी तक जंग रहेगी जंग रहेगी। এই লাইনটা বলতে বুক কাঁপে না, লজ্জা করে না? সেই আতঙ্কবাদী সাপোর্টে কে আছে? কপিল সিব্বল। নাড়া কি লাগাচ্ছিল? এই যে উমর খালিদ, আফজল গুরু যখন ফাঁসি হয় ওনার সাপোর্টে ছিলেন এই উমর খালিদ। বলছিলেন যে আফজল গুরু ফাঁসি মে মতলব লটক রায় হ্যাঁ, মানে এরকম ছিল লাইনটা, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, বিরাট হিস্ট্রি রয়েছে। বলছেন ফাঁসিতে যখন উমর খালিদ আফজল গুরু ঝুলছেন তখন বলছেন যে আপনার তো শত্রুরা বেঁচে রয়েছে, আর এটা আমাদের জন্য অত্যন্ত মানে তেরে কাতিল জিন্দা হ্যাঁ আফজল গুরু হাম শর্মিন্দা হ্যাঁ, মানে লাইনটা এটা ছিল যে তেরে কাতিল জিন্দা হ্যাঁ আফজল গুরু হাম শর্মিন্দা হ্যাঁ। আফজল গুরু আতঙ্কবাদী রয়ে, সেই উমর খালিদের মামলা কে লড়ছে? কপিল সিব্বল। কি ডিমান্ড? জামিন কেন হচ্ছে না? যার জন্য দিল্লিতে হিন্দু মুসলিম নির্বিশেষে ভয়ঙ্কর দাঙ্গাতে মার্ডার হয়, মানে খুন হয়, ভয়ঙ্কর দাঙ্গা লাগে, সেই উমর খালিদকে জেল থেকে বার করার জন্য এই কপিল সিব্বল ছটফট করছেন। তাহলে আমি বলবো না যে উনি দেশদ্রোহী, দেশদ্রোহিতা করছেন। কোন ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট করা হচ্ছে ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। প্রবলেম এটা নয় যে ককরোচ জনতা পার্টি কোনো নেতার বাড়ি ঘেরাও করেছে, ডিএম এর বাড়ি ঘেরাও করেছে, রেল লাইনের ট্র্যাক তুলে ফেলে দিয়েছে আগে। প্রবলেম এটা যে দেশের পার্লামেন্ট অফ দ্য কান্ট্রি, আমি ভারত বলছি না, দেশের পার্লামেন্ট, সেখানে অ্যাটাক করার চেষ্টা করেছে। সেই পার্লামেন্টের স্টুডেন্টের মাঝখানে দিল্লি পুলিশ দাঁড়িয়েছিল, সেখানে অ্যাটাক করেছে। মানে আমাদের গণতন্ত্রের মন্দির আমরা যেটাকে বলি সেখানে অ্যাটাক করেছে। তাহলে বিদেশে কি ইমেজ যেত? হ্যাঁ, গণতন্ত্রের নামে তো কালিমা লিপ্ত, বাবাজি কা ঠুল্লু, আর তারপরে ডান্স করছে এই ঝান্ডুগুলো, এই ঝান্ডুরা ডান্স করছে, পার্টি করছে, দারু পার্টি, কাবাব পার্টি। দেশের পার্লামেন্টের ওপর অ্যাটাক করেছিল। আরে অন্য দেশ হলে ছান্নি হয়ে যেত, গুলি চলতোই। এখতিয়ারের বাইরে হয়ে গেছিল আন্দোলন, তাও সরকার কিচ্ছু বলেনি, কারণ জেনারেশন জেড, আমিও জেনারেশন জেড, কিন্তু এরকম উচ্ছৃঙ্খল নয়, এটা কালচারই না আমাদের দেশের। প্রধানমন্ত্রীকে অপমান করছে। ছাড়ুন, আমি আরো ডিটেলসে আপনাদেরকে বলি। এই কপিল সিব্বল ফান্ড দিচ্ছেন, মোহাম্মদ জুনেদের ভিডিও ভাইরাল হচ্ছে, এগুলো আমাদের দেশেই সম্ভব। মোহাম্মদ জুনেদ ভাইয়ের ভিডিও ভাইরাল হচ্ছে, বলছেন যে মোহাম্মদ জুনেদ লঙ্গরখানা খুলেছিল, খাওয়াচ্ছিল প্রোটেস্টারদেরকে। তো কি প্রবলেম? কিছু ইউটিউবার, কিছু ছোট ছোট মিডিয়ারা পৌঁছে যাচ্ছেন, আর সেখানে জুনেদ ভাই বাইট দিচ্ছেন, বাইটে বলছেন যদি আমার এই প্রোটেস্টারদেরকে খাওয়ানো অপরাধ হয়ে থাকে তাহলে আমি এই অপরাধ বার করতে চাই। মানে নিজেকে একদম শহীদ প্রমাণ করছিলেন। কিন্তু কোয়েশ্চেন তো এটা নয় যে আপনি খাবার কেন খাওয়াচ্ছিলেন, কোয়েশ্চেন এটা যে আপনি খাবার কোথায় থেকে খাওয়াচ্ছিলেন। একটা ছোট্ট মোবাইলের দোকান রয়েছে, 18 দিন ধরে প্রোটেস্টারদেরকে খাবার দিয়েছেন এই জুনেদ ভাই। খরচা যদি বলে থাকি প্রায় ডেইলি 5 থেকে 6 লক্ষ টাকা। খাবারের মেনু যদি বলে থাকি বার্গার, লস্যি, বিরিয়ানি ছাড়া কথা হচ্ছে না। তো ওই যে অত খাবার তৈরি টানা 18 দিন ধরে, পার ডে 5 থেকে 6 লাখ খরচা, তো এই জুনেদ ভাই মোবাইলের দোকান থেকে কি করে করলো? কোয়েশ্চেন করবে না সরকার প্রশ্ন করলেই দোষ। তখন জুনেদ ভাই বলছে আমি তো ভাই খাইয়েছি, কত কাজ, মহান কাজ করেছি। মহান কাজ তো ঠিক আছে, ওটা সেকেন্ডারি। খাওয়ালেন কোথায় থেকে? মোবাইলের ব্যবসা তো এমনি উঠে গেছে, অনলাইনে শিফট হয়ে গেছে। তাহলে 5-6 লাখ এক ব্যক্তি খরচ করছে, জমি বাড়ি বিক্রি করে প্রোটেস্টার থেকে খাওয়াচ্ছিলেন নাকি? কোয়েশ্চেন করলেই সরকার তখন খুব খারাপ, সরকার ঠিক না, ভুল হচ্ছে। তাহলে আমাদের দেশের পাবলিক আর বিদেশি মিডিয়ার মধ্যে পার্থক্য? বিদেশি মিডিয়া লাস্ট 7 দিন ধরে আমাদের দেশের কোনো ভালো কিছু দেখতে পাইনি, জানেন তো। আমি সার্চ করলাম, আমি ভালো করে সার্চ করেছি, আমি রিসার্চ পর্যন্ত করে দেখেছি যে 7 দিন আমাদের দেশে যা ঘটেছে তা কোনো খবরই বিদেশ পায়নি। আমাদের দেশের মিডিয়া টুকটাক দেখিয়েছে, সেরকম কিছু করতে পারেনি, কারণ হাইলাইট কে ছিল? মোহাম্মদ জুনেদ ভাই, এই ককরোচ কাবাব পার্টিওয়ালা লোকজন, এরাই হাইলাইটেড ছিল। জানেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে হেডলাইন করা হচ্ছে ভারতের বিরুদ্ধে, এই কপিল সিব্বলের মতো লোকের চোখে এগুলো পড়ে না। ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর করা হচ্ছে ম্যাসিভ প্রোটেস্ট ইন ইন্ডিয়া, হেডলাইন করা হচ্ছে ইন্ডিয়া আনসেফ, হেডলাইন করা হচ্ছে যে ভারত সরকার নাকি উল্টে যাচ্ছে, ভারত সরকারের অবস্থা খুব চাপ, ভারত সরকারের উপর নাকি ভয়ঙ্কর প্রেশার রয়েছে। এগুলো হেডলাইন করা হচ্ছে, তাও কোনো প্রোটেস্ট নেই, মানে কিছু বলতে পারছে না। ইন্টারন্যাশনাল মিডিয়া নাম খারাপ করছে দেশের, তাও এই কপিল সিব্বলের মতো লোকজন এখনো পলিটিক্স করে যাচ্ছে। আমি রিসার্চ করলাম এবং আমি দেখলাম যে সত্যি কি ভারতে শুধু অরাজকতা আর এই অস্থিরতা, ভারতের যে প্রতিবাদ, এগুলোই চলছে? মানে ইন্টারন্যাশনাল মিডিয়া তো এটাই দেখাচ্ছে।
জানেন, আমি 7টা ছোট্ট করে আপনাদেরকে কাজ বলি, আপনারা শুনলে ভালো লাগবে আপনাদের, যে অ্যাকচুয়ালি এই 7 দিন ধরে কী কী কাজ হয়েছে। এক তো হচ্ছে যে এই যে প্রোটেস্টারদের জন্য সরকার অলরেডি বিল পেশ করেছে, বিরোধীরা আর শুনতে চায় না। ভাই তোমরা চাও কি ধর্মেন্দ্র প্রধান রিজাইন দিয়ে দিল, সরকার আইন আনছেন করা, তাহলে এবার কিসের জন্য বিরোধ করা হচ্ছে আমি বুঝি না। এক তো হচ্ছে সরকার বিল এনেছেন, সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যে হাই পাওয়ার কমিটি গঠন করা হচ্ছে, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার মাধ্যমে পুরো ইনভেস্টিগেশন চলছে। এনটিএর বিভিন্ন আধিকারিক 47 প্রায় 47 জন আধিকারিককে অলরেডি বের করে দেওয়া হয়েছে কাজ থেকে। তো পুরোটা চেঞ্জেস কিন্তু রিফর্ম সরকার করতে লেগেছে, এই তো কাজ আপনারা দেখলেন। তাছাড়া ভারতে শুধুমাত্র প্রতিবাদ আর অস্থিরতা চলছিল তা নয়, 21শে জুলাই থেকে যদি আমি খবর বলে থাকি তো শুনুন। 21শে জুলাই ওএনজিসি মাটির প্রায় 1 কিলোমিটার নিচে পৌঁছে ভূগর্ভের তাপ থেকে বিদ্যুৎ তৈরির একটি বড় পদক্ষেপ নিয়েছে। মহাকাশে যাওয়া সহজ, মাটির তলায় যাওয়া ততটাই কঠিন। সেখানে ভূগর্ভের তাপ নিয়ে বিদ্যুৎ তৈরি করার মতো বড় পদক্ষেপ আমাদের ভারত নিয়েছে। 22শে জুলাইয়ের যদি খবর বলে থাকি, ভারতের নৌবাহিনীতে আইএনএস মালওয়ান নামে একটি নতুন যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে, যা পুরো স্বদেশি প্রযুক্তি, অর্থাৎ এটার 80% আমাদের ভারতের যন্ত্রাংশ আর প্রযুক্তি আমাদের ভারতে তৈরি হয়েছে। এটা একটা দারুণ, মানে দারুণ লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। 23 জুলাই ডিআরডিও হায়দ্রাবাদ আজাদ ইঞ্জিনিয়ারিং যৌথভাবে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে, যার যেটা হচ্ছে যে ইঞ্জিনটি মূলত ক্ষেপণাস্ত্র অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামে ব্যবহারের জন্য তৈরি হয়েছে। 24 জুলাই ডিআরডিও সফলভাবে কুসা লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, এটা হচ্ছে ভারতের নিজস্ব আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র, এটাকে S-400 সমতুল্য বলা হচ্ছে। মানে পরীক্ষা, এটা ফার্স্ট পরীক্ষা হয়েছে, সেটা সম্পন্ন হয়েছে। মানে আমি এটাই বলতে চাইছি যে এত দারুণ দারুণ কাজ এগুলো কিন্তু চোখে পড়েনি, জেনজিরা হয়তো ঠিকঠাক করে জানেও না। সেমভাবে আমি যদি 25 জুলাইয়ের কথা বলে থাকি, তো আমাদের বারাণসীর কাছে অবস্থিত সারনাথ রয়েছে, যেখানে ভারতের ভগবান বুদ্ধদেব যিনি প্রথম ধর্ম দেশনা দিয়েছিলেন, সেটা ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। এটা ভারতের কালচার সম্মানিত হয়েছে, সম্মান দেওয়া এটা। 26 জুলাইয়ের কথা বলে থাকি, তো এই যে মীরাবাই চানু জিতেছেন স্বর্ণপদক, আচ্ছা ঋষিকান্ত সিং, রাজা মুথু পান্ডে জিতেছেন রৌপ্য পদক, ভারতের গর্ব, এখনও ভারতের নাম উজ্জ্বল করছেন। 27 জুলাই, মানে আমি টোটাল 7 দিনের বলছি, যেখানে আপনারা প্রোটেস্ট দেখছিলেন তার ইন্টারনালি কী কী চলছিল। 27 জুলাই ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন পরীক্ষামূলকভাবে চলতে শুরু করেছে, এবং যার ফলে ইতিমধ্যে 3200 লিটার ডিজেল সাশ্রয় হয়েছে। এগুলো চোখে পড়ে না, ইন্টারন্যাশনাল মিডিয়ারও চোখে পড়েনি। আমি অবাক হয়ে গেলাম যে একটা পুরো ফোর্স, একটা পুরো প্রোপাগান্ডা, একটা এজেন্ডা বলতে পারেন, ভারতের বিরুদ্ধে কাজ করছিল। অবাক হয়ে গেলাম আমি দেখে। প্রথম দিকে তো কখনো জনতা পার্টির আন্দোলনে তো লোকই হচ্ছিল না, 200-300 লোক। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল যে যারা গ্রাউন্ড কভারেজ করতে এসেছে, সেখানে যারা ইন্টারন্যাশনাল মিডিয়ার লোকজন পর্যন্ত ঢুকেছিল, আর তারা শুধু বলছে ভারত সরকার চাপে আছে, আর সরকার উল্টে যাবে, চাপে আছে। একটা অদ্ভুত রকমভাবে দেখলাম, একটা ফলস হাইপ ক্রিয়েট করা হচ্ছিল সরকারের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে। আর যেটা দেখে আমি নিজে ঘাবড়ে গেছিলাম যে প্রোটেস্ট হঠাৎ করে এত কেন বেড়ে গেল। প্রোটেস্ট যদি হয় তাহলে আমি তো বলবো এই প্রোটেস্ট তো ঠিক আছে, সরকার তো সব শর্ত মেনে নিয়েছেন, তাহলে আমি আরও বলি না, আমিও সেই প্রোটেস্টে নামবো। বিশ্বাস করুন, আমিও তখন কিন্তু একদম দারুণভাবে আন্দোলন করব। কাস্টিজম তুলে দিন। যখন কিছু হয় ঝামেলা অশান্তি, তখন দেখি আমরা SC/ST-তে মামলা হয়ে যাচ্ছে, হ্যাঁ বলছে নাকি কাস্ট জাত তুলে গাল দিয়েছে। তো এই যে হিপোক্রেসি হয়ে যাচ্ছে না। আবার যখন রিজার্ভেশনের ক্ষেত্রে যাচ্ছি, তখন রিজার্ভেশন হয়ে যাচ্ছে বাপরে, তখন তারা চলে যাচ্ছে আমরা তো পিছড়া হওয়া। যদি সেন্ট্রাল রিজার্ভেশন দেখে থাকি তো প্রায় 60%, সেটা যখন রাজ্যের স্তরে চলে আসছে তো মানে রিজার্ভেশনই 70%। আরে 70-60-তে আটকে কেন, 100% করে না। আমরা ঘাস ছিঁড়ছি, অসুবিধা কোথায়? বাবা উপভোগ করেছে রিজার্ভেশন, মানলাম, তার ছেলেও উপভোগ করবে, কারণ তারা নাকি তখনও গরিব। তার নাতিও উপভোগ করবে, কারণ তারা তখনও পিছিয়ে পড়া জাতি। নাতির ছেলেও উপভোগ করবে। তাহলে বলে দাও 100% রিজার্ভেশন। যদি ঝামেলা করতে হয়, যদি আমাকে সত্যি প্রতিবাদ করতে হয়, আর এই অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, তো এর থেকে বেশি হিপোক্রেসি আর কি হতে পারে? রিজার্ভেশন হটাও আন্দোলনে আমি যোগ দিতে চলেছি, কম ভিড় হচ্ছে না, আমিও নামতে চলেছি। হোক
সরকার সরাক রিজার্ভেশন, বহুত হলো ভাই, জেনারেশন পর জেনারেশন, মানে এ তো ব্যাপার হয়ে গেল না, আমরা हम लोग तो পুরখো কা গরিব হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেল, আর এগোতেই পারে পুরখো কা গরিব, এ তো চলবে রিজার্ভেশন। শিক্ষা বাঁচাবে, রিজার্ভেশন ঠিক করো। দেখছি 30% নাম্বার নিয়ে আইআইটিতে অ্যাডমিশন হয়ে যাচ্ছে, আর এদিকে 60% নাম্বার এনে জেনারেল ক্যাটাগরির জন্য অ্যাডমিশন পাচ্ছে না। তো এগুলো লজ্জা নয়? এগুলো তো ভয়ঙ্কর হিপোক্রেসি। বি.আর. আম্বেদকরকে মানতে গেলে পুরোটা মানুন, সারা জীবনের জন্য তো রিজার্ভেশন দিয়ে দেননি উনি, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। ঝান্ডুদের তো ভিডিও আপনারা অলরেডি দেখছেন, কি বলবো আর, ককরোচ জনতা পার্টি, হ্যাঁ এদের আসল মুখস্থ এবার ধীরে ধীরে ওপেন হচ্ছে, আর এর ব্যাকে কী কী প্ল্যানিং চলছিল সবটাই এখন আপনাদের সামনে ওপেন হয়েছে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।